আমার জান বাচ্চাটাকে আনার জন্য হসপিটালে যাওয়ার আগে নিজ হাতে প্যাকিং করে নিলাম। এই সময়টা মনের ভিতরে কতটুকু সাহস থাকা লাগে আমার জানা নেই। একটা গর্ভবতী মায়ের এই মুহূর্তটা যে কত বেশি ক্রিটিক্যাল যায় সেটা শুধু একটা গর্ভবতী মাই বলতে পারবে। অনেক টেনশন কাজ করতেছে মনের ভিতরে। সময় যতই ঘনিয়ে আসতেছে ততই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই মুহূর্তটাতে কিছুতেই মনের ভিতরে সাহস জোগাতে পারছি না। সকলের দোয়া চাই, সকলে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার জান বাচ্চাটাকে নিয়ে সুস্থভাবে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমার মনের ভিতরে কতটা ভয় আর টেনশন কাজ করছে। বাচ্চা হওয়ার আগের মুহূর্তটা যে এরকম ফিল হবে মনের ভিতরে, এটা কখনোই আগে বুঝিনি। আমার আসলে জানা নেই প্রত্যেকটা গর্ভবতী মায়ের কি বাচ্চা হওয়ার আগ মুহূর্তটা এরকম ফিল হয়। মনের ভিতরটায় হাজারো প্রশ্ন জাগে, ভয় ভীতি কাজ করে। যতই চেষ্টা করি সাহস জোগিয়ে একটু মনটাকে স্থির করব, কিন্তু সেটা হয় না। আমি হসপিটালে যাব দেখে আমার বোন, ভাইয়ের বউ সবাই আমার বাসায় চলে আসছে। সবাই আমাকে একটু সাহস দিচ্ছিল যে টেনশনের কোনো কারণ নেই, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে মঙ্গলের জন্যই করবে। তো তারা সবাই আমার বাসায় এসেছে, আমাকে একটু সান্ত্বনা দিচ্ছিল, আমার মনের টেনশন গুলো দূর করার চেষ্টা করতেছিল। তারপরও কথায় আছে না যে মানুষ যতই সান্ত্বনা দিক না কেন, মনের টেনশন দূর করার চেষ্টা করুক না কেন, এই মুহূর্তটাই এমন যে কারো কথাতেই মনটাকে স্থির করা যায় না। আমি আমার জান বাচ্চাটার জন্য দোলনাটা বানিয়েছি। আমার বাবাই দোলনাতে এসে তো খুবই খুশি, সে প্রচুর পরিমাণে এনজয় করতেছে দোলনাতে উঠে। দেন আরেকদিকে আমি আমার সন্তানের জন্য প্যাকিং করতে বসে পড়লাম। আমার যেহেতু ডেট একদম নিকটে চলে এসেছে, তাই আমাকে যখন তখন হসপিটালে যেতে হতে পারে। এই জন্য আমি নিজ হাতে আমার সন্তানের সকল জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। আমি আমার 2-3টা ওড়না দিয়ে কয়েকটা নর্মাল ন্যাকড়া বানিয়ে নিলাম। আমার ইচ্ছে ছিল বাজার থেকে সুতি সফট কাপড়গুলো কিনে নিয়ে এসে তারপরে কয়েকটা ন্যাকড়া বানানোর, কিন্তু আমি মাঝে এত পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম যে বাজারে যাওয়া তো দূরের কথা, আমি আমার বাসার নিচেও ঠিক মতো যাই না। এই কারণে আর আমার বাজারে যাওয়া হয়নি। তাই ভাবলাম বাসায় যেহেতু কয়েকটা ওড়না রয়েছে, এই ওড়নাগুলোকে একটু কেটে নেই। আর আমার বাবুর জন্য বাদবাকি যত জিনিস আমি সব অনলাইন থেকে কেনাকাটা করে ফেলেছি আগেই, কিন্তু ন্যাকড়া তো আর অনলাইন থেকে কেনা যায় না, এই জন্য আর এটা কেনা হয়নি। আমি ওড়নাগুলোকে ভালো করে কাজের মেয়েকে দিয়ে ধুয়ে নিয়েছি স্যাভলন দিয়ে। এমনকি আমার অনলাইনে যত প্রোডাক্টই এসেছে বাবুর জন্য, সবগুলো প্রোডাক্টই আমি ভালো করে স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগে ভাগেই। সবকিছু আমি জীবাণুমুক্ত করে নিয়েছি যাতে করে আমার বেবির জন্য কোনো ধরনের কোনো সমস্যা না হয়। নিজ হাতে বাবুর জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম হসপিটালে যাওয়ার আগে। এটা করতে আমার যতটুকু আনন্দ লাগতেছে তার থেকে বেশি ভয় লাগতেছে, টেনশন কাজ করতেছে মনের ভিতরে অনেক বেশি। জানি না কি হবে, কপালে কি লেখা আছে, আমি হসপিটালে গেলে আমার ফিলিংসটা কেমন হবে, আমার এগুলো কিছুই জানা নেই। তবে একটা জিনিস বলতে পারবো, যখন আমি আমার সন্তানের মুখটা দেখবো তখন আমার সকল কষ্ট, সকল টেনশন, ভয় ভীতি সবকিছুই চলে যাবে। আমি সেই মুহূর্তটা, সেই সময়টার অপেক্ষায় আছি, কখন তোমাকে দেখবো, কখন তোমাকে বুকে জড়িয়ে নেব। তোমাকে একটা পলক দেখার জন্যই হয়তো আল্লাহ আমাকে এতটুকু ধৈর্য দিয়েছে যে আমি হাজারো কষ্ট, টেনশন, ভয় সবকিছুকে উপেক্ষা করে তোমার জন্য অপেক্ষা করি। অপেক্ষা করাটা যদিও অনেক কষ্টের হয়, কিন্তু আজকে আমার এই অপেক্ষা করাটা অনেক বেশি আনন্দের, শুধুমাত্র তোমাকে পাওয়ার আনন্দ। আমার বাসায় আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ থাকে না, এই কারণে একা একাই আমাকে প্যাকিং করতে হচ্ছে। যদিও গর্ভবতী মায়েদের এই মুহূর্তটাতে কাউকে না কাউকে পাশে থাকা দরকার, কিন্তু আমার পাশে থাকার মতো এমন কেউ নেই শুধু আমার হাজবেন্ড ছাড়া। আমরা যেহেতু দুইজনই আলাদা বাসা নিয়ে থাকি, এই জন্য আমরা দুইজন ছাড়া আমাদের দেখার মতো কেউ নাই। হ্যাঁ, আমার আব্বু আম্মু আছে, ভাই বোন আছে, সবাই আশেপাশে আছে, কিন্তু তারা তো সবসময় আমার বাসায় এসে পড়ে থাকবে না। তাদের নিজেদেরও তো একটা সংসার আছে, সব সংসারে কাজকর্ম গুছিয়ে তারপরে তো তারা আমার কাছে আসবে। যতক্ষণে তারা আমার কাছে আসবে ততক্ষণে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই কারণে আমি আমার কাজ নিজে করাটাই খুব বেশি পছন্দ করি। আর হেল্প করার জন্য আপনাদের ভাইয়া তো রয়েছেই আমার পাশে, সে সবসময় সবকিছুতে আমাকে কম বেশি হেল্প করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার অনেক আনন্দই লাগতেছে যে আমি নিজ হাতে আমার সন্তানের জন্য হসপিটালে যাওয়ার আগে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। যেটা করার কথা আমার আম্মুর বা আমার বোনের বা আমার ভাইয়ের বউয়ের, সেটা আমি একাই নিজ হাতে করে নিলাম। আমি তাদেরকে সবাইকেই ডাকতাম কম বেশি, বাট তারা সবাই এত পরিমাণে অসুস্থ হয়ে গেছে, বাড়ি ধরে প্রত্যেকটা মানুষই অসুস্থ। ইদানিং ভাইরাস একটা জ্বর বের হয়েছে, যেই জ্বরের কারণে সবাই কম বেশি আমার বাড়িতে অসুস্থ, এই জন্য হয়তো কেউই আসতে পারতেছে না। যার কারণে আমি চিন্তা করলাম আমার ডেট যেহেতু একদমই ঘনিয়ে আসছে, আমার বসে থাকলে চলবে না, তাই আমার কাজগুলো আমাকেই আস্তে আস্তে করে নিতে হবে। এই জন্য আমি একা একাই সবকিছু গুছিয়ে ফেললাম আপনাদের ভাইয়ার হেল্প নিয়ে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের গুছগাছ কমপ্লিট হয়ে গেছে। আমি আমার বাচ্চার জন্য আর আমার নিজের জন্য সব
সবকিছু নিয়ে নিলাম। আমার আব্বু আম্মু বা ভাই বোন আমার এই অসুস্থ অবস্থায় আমাকে একটু এসে কাজে সাহায্য করতে পারেনি, কারণ তারা খুবই অসুস্থ এই কারণে। কিন্তু যখন তারা সুস্থ থাকে আমার সামান্য বিপদেও তারা ছুটে আসে। হয়তো এখন আল্লাহ পরিস্থিতি আমার এমন করে দিয়েছে যে এই সিচুয়েশনে আমি তাদেরকে পাশে পাবো না, কিন্তু তার মানে এই না যে তারা আমার সাথে নেই। তারা আমার সাথে সব সময় থাকে, সকল বিপদ আপদেই আমার পাশে থাকে। সবাই অসুস্থ বিধায় পরিস্থিতির কারণেই তারা কেউ আমার পাশে হয়তো এখন নেই। তারা নেই তো কি হয়েছে, আপনাদের ভাইয়া তো রয়েছে। সেও কিন্তু কয়েকদিন ধরে ভীষণ অসুস্থ ছিল, এখন একটু মোটামুটি সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তারও ভাইরাস জ্বর হয়েছিল অনেক পরিমাণে। আমি এই অসুস্থ অবস্থাতেও যতটুকু পেরেছি তার সেবা করেছি। এখন একটু সে সুস্থ হয়েছে, এখন সে আমার সেবা করতেছে। আমরা দুইজনই দুইজনকে যথেষ্ট পরিমাণে খেয়াল করি, টেক কেয়ার করি। কারণ যখন আমি অসুস্থ থাকি তখন সে আমার টেক কেয়ার করে, আর যখন সে অসুস্থ থাকে আমি তার টেক কেয়ার করি। এভাবে আমরা দুইজন দুজনের পাশে আছি বিদায় হয়তো আমাদের কারো খুব একটা প্রয়োজন হয় না। বাবা মা ভাই বোন সবাই বিপদে আপদে পাশে থাকে, কিন্তু স্বামী স্ত্রী একে অপরের ঢাল হয়ে থাকে। আমার শরীর এখন এত পরিমাণে ভার হয়ে গেছে যে আমি নিজের যত্নটাও নিজে ঠিক মতো নিতে পারি না। আমি আমার চুলগুলোকে আঁচড়াতে পারছিলাম না, তাই আপনাদের ভাই আমাকে ভালো করে চুলগুলো আঁচড়িয়ে দিল। দেন তারপরে আপনাদের ভাই রান্নাঘরে এসে 2টা ড্রাগন কাটলো, আর এখানে একটু দুধ জাল দিচ্ছিল আমার জন্য। ওই যে বললাম না, সে যখন একটু সুস্থ থাকে তখন যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করে আমার। আগে এতটা টেক কেয়ার করতো না, বাট যখন থেকে সে শুনতে পেরেছে যে সে বাবা হতে যাচ্ছে তখন থেকে সে আমার একটু এক্সট্রা টেক কেয়ারই করে। বাবারা বুঝি এমনই হয়, সন্তানের জন্য সে সবকিছুই করতে পারে। আজকে তার সন্তানটা আমার গর্ভে বিদায়, হয়তো সে আমার এত পরিমাণে যত্ন নেয়। ইদানিং আমি তেমন কিছুই খেতে পারি না, শুধুমাত্র ফলের মধ্যে ড্রাগন ফলটা আমার খুব বেশি পছন্দ, তাই আমি ড্রাগন ফলটাই খুব খাই। তো আমার গর্ভবতী আপুদের কাছে একটাই প্রশ্ন যে আপনারা একদম লাস্ট মুহূর্তে এসে কি কি বেশি খেয়েছেন, কোন জিনিসটা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে, ভালো লেগেছে খেতে লাস্টে? আমি তো ড্রাগন ফল ছাড়া আর এই দুধ ছাড়া একদম লাস্ট মুহূর্তে এসে কিছুই খেতে পারতেছি না, শুধু এই দুইটাই খাচ্ছি খুব বেশি। আমার বেবিটা পেটে আসার পর থেকে আমি মাস আর দিন তো পার করেই ফেলেছি, এখন শুধু কিছুটা সময়ের অপেক্ষা। খুব শীঘ্রই ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাব হসপিটালে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আবারও সুন্দরভাবে আমার সন্তানকে নিয়ে সুস্থভাবে ফিরে আসতে পারি। বাবুরার আমার সবকিছু প্যাকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধু অপেক্ষা করতেছি কখন আমি হাসপাতালে যাব আর কখন আমি আমার সন্তানটার মুখ দেখতে পারবো। আমার সন্তানটা যেন সুস্থভাবে এই পৃথিবীর মুখ দেখে, সেই দোয়াই শুধু আপনাদের কাছে চাই। সবাই একটু আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। উপরওয়ালা যদি আমার সন্তানকে সুস্থভাবে এই পৃথিবীতে নিয়ে আসে আর আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। সবকিছু ডিটেলসে নেক্সট ভিডিওতে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিব, আর সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি আপনাদের মাঝে। এই দোয়াটুকুই শুধু আপনাদের কাছে চাই। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।